আমিও আমার বউয়ের কাছে অবহেলিত, আর তোরাও চিমটি। ঘুরে আবারও আলোর দিকে তাকায়। তারপর গিয়ে আলমারি খুলে একটা বক্স বের করে সেটার ভেতর থেকে আর একটা ছোট্ট বক্স বের করে এনে আলোর মুখোমুখি বসে। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন হাতের ছোট বক্সটা খুলতে খুলতে আলোর চোখের দিকে তাকায়। বক্সের শামিনের মায়ের সেই বালা দুটো। আলো বালা দুটোর দিকে তাকিয়ে থাকে। এগুলো সে খুলে শামিনের হাতে দিয়ে গিয়েছিল সেদিন। শামিন আলোর ডান হাত ধরে একটা বালা পরিয়ে দিয়ে অপর হাতেও আর একটা বালা পরিয়ে দিয়ে বলে, আমার চোখে দেখা সব থেকে বিশুদ্ধ একজন নারীর স্মৃতিচিহ্ন আমার চোখে দেখা আরেকজন বিশুদ্ধ নারীর হাতে পরিয়ে দিলাম। এই পর্যন্ত বলে একটু থেমে আবারও বলতে শুরু করে, এই দুটো কখনো খুলবে না হাত থেকে, অনুরোধ তোমার প্রতি। আলো কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে শামিনের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। শামিন এক পলক আলোকে দেখে মজা করে বলে ওঠে, কি ব্যাপার, অস্বাভাবিক চুপচাপ কেন? রেঞ্জ দেখছি স্ক্রু বেশ ভালো করেই টাইট দিয়ে দিয়েছে। আলো অবাক হয়ে বলে, মানে কিসের রেঞ্জ? রেঞ্জ তোমার বাবা, আমার শ্বশুর, তাকে এনেছিলাম তোমার স্ক্রু টাইট দিতে। সে তার কাজ ঠিকঠাক মতো করেছে দেখছি। আলো অন্যদিকে তাকিয়ে থেকে শামিনের কথায় পাত্তা না দিয়ে শামিন বলতে থাকে, মন খারাপ করে থাকবে দেখে বাবাকে ভাইদের নিয়ে এলাম, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ধন্যবাদ। আলো কপাল কুঁচকে ক্যাটকাট করে বলে। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে দিলে একটা চড় মেরে দিতে এর বদলে না হয়? আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মন পেতে এসব করছেন? শামিন ম্লান হাসে, তারপর বলে, না, মন চুরি করতে এসব করছি। চুরি করতে না পারলে ডাকাতি করব। হ্যাঁ, ওই একটা কাজই তো আপনি ভালো পারেন, লুটোরাজ। কাট বলে ওঠে আলো। ব্যাস এই কথাটাই শামিনের মেজাজ খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু শামিন হাত মুঠি করে চোখ বন্ধ করে ফেলে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে নিজেকে নিজে বলতে থাকে, কন্ট্রোল শামিন ইয়াসার মির্জা, কন্ট্রোল প্লিজ, রাগ উঠিস না। আলো অবাক হয়ে শামিনকে দেখে বলে, বিড়বিড় করে কি বলছেন? কাকে গালাগাল দিচ্ছেন? গালাগাল ওসব তো তুমি ভালো জানো। আলো চুপ হয়ে যায়। শামিন আলোকে দেখতে থাকে। কমলা রঙের শাড়িটা কত সুন্দর লাগছে মেয়েটির গায়ে। শাড়িটার সৌন্দর্য মেয়েটিকে সুন্দর করে তুলেছে নাকি মেয়েটির সৌন্দর্য শাড়িটার গায়ে ছেয়ে গিয়েছে বুঝতে পারছে না শামিন। আলো কপাল কুঁচকে শামিনের দিকে তাকাতেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো দৃঢ়ভাবে বলে, সুযোগ চেয়েছেন, সুযোগ দিয়েছি, আগে নিজেকে প্রমাণ করে দেখান। মনে রাখবেন, স্ত্রীর মন পাওয়ার আগে তার শরীর কামনা করা পুরুষদের আমি ঘৃণা করি। শামিন কি বলবে বুঝতে পারছে না। সে যে তার স্ত্রীর শুধুমাত্র শরীর কামনা করে না, তার চেয়ে তার স্ত্রীর মনটাও পেতে হবে, এই কথাটা এখনো ওই অবুঝ মেয়েটা বুঝলো না। এত যুদ্ধ তবে কেন করলো শামিন? শরীর তো বহু আগেই পেতে পারত। কিভাবে মুখের উপর কাট বলে দিল ওই অভদ্র মহিলা? শামিন কি তাকে ছুঁয়ে ফেলতো নাকি আজ? খুবই অভদ্র এই মহিলা। মুখে কোনো লাগাম নেই। আলো বলতে থাকে, বুঝতে পেরেছেন? শামিন কিছু না বলে মাথা নাড়ায়। তারপর নিচু স্বরে বলে, জি। তাহলে নিজেও সময় নিন এবং আমাকেও সময় দিন। আলো কথাগুলো বলে শেষ করার আগেই শামিন বলে ওঠে, সিম্পল কথা সিম্পল ভাবে বলো, ধমকে কেন বলছো? আলো চুপ করে থাকে। শামিন এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, বলছিলাম আমি কি ডিভানিশ হব, মানে? আলো রাগি চোখে তাকিয়ে আছে। শামিন একটা ঢোক গিলে ফেলে, তারপর কাচুমাচু মুখ করে বলে, 2 মাস ডিভানে শুয়ে শুয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে আমার। আলো শামিনের দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিছানার মাঝামাঝি দুটো কোলবালিশ দিয়ে বিছানা ভাগ করে নিন। অনেক উদার তুমি আসিয়া। বিড়বিড় করে বলে শামিন বাধ্য ছেলের মতো আলমারি থেকে বিশাল সাইজের দুটো কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে বলে, তুমি কোন পাশটা নিতে চাও? আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে।
শামিন বলে। আলো ডান পাশটা দেখিয়ে বলে, আমি এই পাশে থাকবো। ওকে। উত্তর দিয়ে শামিন অপর পাশে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছয়। ঘরের ভেতর শামিন হাসছে। অদ্ভুত, এত বিশ্রীভাবে রাক্ষসীর মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শরীরে শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। শামিন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহলী হয়ে তাকে দেখছে। শামিনের হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। স্বভাবে বদ হলেও লোকটার হাসি সুন্দর। হাসলে মনে হয় যেন কত মাসুম একটা লোক, কত সহজ সরল একটা লোক। শামিন আলোকে দেখতে পেয়ে আরো চড়ে চড়ে হাসতে থাকে। আলোর মেজাজ খারাপ হয়ে যায়। ধমকের সুরে বলে, রাক্ষসের মতো হাসছেন কেন? শামিন বহু কষ্টে হাসি থামিয়ে তার হাতের ছবির অ্যালবামটা আলোর দিকে তুলে ধরে। ওটা আলোর ছোটবেলার ছবির অ্যালবাম। আলো তার ছোটবেলার ছবি দেখে লজ্জায় কুঁকড়ে যায়। একটা ছবিতে তার নাক বেয়ে সর্দি পড়ছিল, আর একটা ছবিতে আলোর বেল মাথা। আতায়ুর আলম মজা করে ছবি দুটো তুলে রেখেছিল। শামিন আবারও হাসতে থাকে। আলোর লজ্জা রাগে পরিণত হয়। রেগে মেগে বলে, কোথায় পেয়েছেন এগুলো? আনিয়েছি তোমার ভাইদের দিয়ে। তোমার সব প্রয়োজনীয় প্রিয় গোপনীয় জিনিস সব কিছু এখন আমার হেফাজতে। অ্যালবামের আর একটা পাল্টা উল্টে আবারও হাসতে শুরু করে শামিন। এই ছবিতে আলো মুরগির ঠ্যাং চিবুচ্ছিল। ভয়ঙ্কর পর্যায়ের কুশ্রী একটা ছবি। শামিন বুকে হাত দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বুকে ব্যথা হয়ে গেল। আলো তেড়ে যায়। ওটা দিন দিন বলছি। শামিন অ্যালবামটা পিছনে সরিয়ে হাসতে হাসতে বলে, দেব না। ইয়াসার মির্জা, ওটা আমার পার্সোনাল জিনিস। ধমকের সুরে বলে ওঠে আলো। এটা আমার পার্সোনাল বউয়ের পার্সোনাল জিনিস। ঠান্ডা গলায় বলে শামিন। আলো থাবা মেরে নিতে যায় অ্যালবামটা। শামিন দিতে নারাজ। এক প্রকার হাতাহাতি লেগে যায় দুজনের মধ্যে। একসময় আলো কিছুটা সফল হয় অ্যালবামটা নিজের দিকে টেনে নিতে, কিন্তু তৎক্ষণাৎ শামিন হ্যাচকা টান মারতেই অ্যালবাম সহ আলো পড়ে যায় শামিনের গায়ে। হুট করে আলো পড়ে যাওয়ায় শামিন টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় শামিনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় বড় হয়ে যায়। আলোর মাথা তার বুকে ঠেকে গিয়েছে। চুলের খোপা খুলে শামিনের মুখের উপর ছড়িয়ে আছে। ধীরে ধীরে হাত দিয়ে আলোর চুলগুলো সরিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে গিয়েছে। কানে শামিনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে ছবির অ্যালবাম আঁকড়ে ধরে মাথা নিচু করে বসে থাকে আলো। শামিন ধীরে ধীরে উঠে বসে আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। আলোকে আর অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে বারান্দার দরজা খুলে সেখানে চলে যায়। বিছানার ওপর আলো কিছুক্ষণ থম মেরে বসেছিল। ধীরে ধীরে সেও উঠে দাঁড়ায়। অ্যালবামটা আলমারিতে তুলে রেখে চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে, গায়ে চাদর টেনে। দীর্ঘক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। একটু আগের ঘটনা মনে করে এখন মুচকি মুচকি হাসছে। সৃষ্টিকর্তা তার প্রতি বরাবরই সদয়। বউ না চাইতেও বুকে এসে পড়ে। আহা, কি কপাল তার! একা একা কিছুক্ষণ হেসে নিয়ে আবারও চেহারায় গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে শামিন। তারপর ঘরের ভেতরে গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আলো ওদিকে ফিরে শুয়ে আছে। সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। শামিনও ধীরে ধীরে নিজের জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবারও উঠে বসে। আশ্চর্যজনকভাবে এই ঘরে ঢোকার আগে চোখে গোটা রাজ্যের ঘুম ছিল। এখন সেই ঘুম নেই। বুকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার আছিয়া তার বিছানায় ঘুমিয়ে আছে। মাঝখান দুটো কোলবালিশ একটার উপর আর একটা সাজিয়ে রাখা। এই দুটো মাঝখান থেকে সরতে কতটা সময় নেবে কে জানে। তবে স্বামী ইয়াসার মির্জা তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত। তার জীবনে আপাতত একটাই স্বস্তির ব্যাপার, আছিয়া তাকে তার মন জিতে নেওয়ার নমিনেশন দিয়ে দিয়েছে।
এখন তাকে জিততেই হবে। মন জয় করার নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন, তবুও জেতাটা সহজ নয়। এমনভাবে এসে জিততে চায় আছিয়াকে যে আছিয়া যেন নিজে এসে তাকে জয়ী ঘোষণা করে জয়ের মালা পরিয়ে দেয় তাকে। শামিন কথাগুলো ভাবতে ভাবতে মৃদু হাসে। আবারও তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায়। কতটা নাস্তানাবুদ হয়েছে ওই মেয়েটা। চেহারাটা দেখার মতো ছিল। মাথা ঘুরিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে ওঠে, আজকের জন্য অতটুকু যথেষ্ট আসিয়া, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। আলো শামিনের থেকেও বিরক্ত হয়ে বলে। কলিং বেল টিপে চোখে মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে শামিন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় আলো। শামিন মুখে চকারান্ত শব্দ করে বলে, বড্ড কেয়ারলেস তুমি। স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে আর তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত। এত করে কলিং বেল টিপছি, দরজা খোলার নামই নেই। ফালতু কথা বলবেন না। কে স্টার জলসা নিয়ে পড়ে আছে? আমার জীবনটা কি স্টার জলসার সিরিয়ালের থেকে কম কিছু? জীবনটা বরবাদ হয়ে গিয়েছে আমার আপনার মেয়েদেরকে সামলাতে গিয়ে। শামিন আলোকে সরিয়ে দিয়ে বলে, সরো তুমি সামনে থেকে। কই দেখি আমার প্রিন্সেসরা কোথায়? দূর থেকে ছোট ছোট দুজন পরীর মতো নয়, বরং দুটো পরী দৌড়ে এসে তাদের বাবাকে আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি ছলছল করছে, ঠোঁট উল্টিয়ে রেখেছে। শামিনের মাথায় রাগ উঠে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, উমা, আমার মায়েরা কাঁদছে কেন? কে কি বলেছে ওদের? কার এত বড় সাহস? আলো পাত্তা না দেওয়ার মতো করে বলে, আমার এত বড় সাহস? তুমি? তোমার সাহস কি করে হয়? কি করেছো ওদের? মেরেছি ঠাস ঠাস করে দুই গালে, দুটোর গালে মোট 4টা। কাট কাট বলে আলো। শামিন চোখ রাঙিয়ে বলে, সাহস কি করে হয় তোমার? কোন সাহসে এমন কাজ করলে? যে সাহসে আপনাকে চড় মেরেছিলাম একদিন। শামিন তার মেয়েদের আগলে নিয়ে তাদের চুমু দিতে থাকে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কি করেছিল ওরা? কেন মেরেছো? একজন আরেকজনের চুল ছিঁড়ছিল, টেনে থুতু দিচ্ছিল। শামিন তাচ্ছিল্যের সাথে বলে, সব তো তোমার থেকেই পেয়েছে। এখন আমি তোমার দুই গালে দুটো দেই? আলো ভেঙচি কেটে কপাল কুঁচকে চলে যায়। শামিন বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা, স্বামীকে একটু মান দিতে চায় না। বাচ্চাদের কোল থেকে নামিয়ে আলোর দিকে এগিয়ে যায় শামিন। কপাল কুঁচকে আলো টেবিলে খাবার বাড়ছিল। পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে শামিন বলে, রাগ করলে? না, ছাড়ুন আমায়। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে হাত তোলার হুমকি দিচ্ছেন, খারাপ লোক। শামিন আলোকে ঘুরিয়ে নেয়, দুই গালে হাত রেখে বলে, কখন তোমাকে মারার কথা বললাম? এই মাত্রই তো বলছেন আমার দুই গালে দুটো দিবেন। শামিন হাসে, তারপর বলে, দুই গালে দুটো দেবো বলেছি, কি দেবো তা তো বলিনি। আলো সরু চোখে তাকিয়ে বলে, কি দেবেন? শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, দেখাচ্ছি। কথাটি বলেই শামিন ঠোঁট বাড়িয়ে দেয়। আলো লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ঝনঝন আওয়াজে শামিন চোখের পাতা মেলে তাকায়। চোখের রাজ্যের ঘুম শব্দটা কানের ভেতরে যন্ত্রণার সৃষ্টি করছে। কিছু মুহূর্ত সময় নিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, তবে বিরক্তিতে শামিন মাথা ঘুরিয়ে তাকায়। তখনও ঝনঝন শব্দ হচ্ছিল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল শামিন, মাঝপথে ভেঙে গেল। চুমুটাও দিতে পারল না। বিরক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। ঘুম ঘুম চোখে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়। দেখে আলো আলমারির কাছে দাঁড়িয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমার কোনো অধিকার নেই এভাবে অন্যের স্বপ্ন ভাঙার। ভাঙচুর করছিলে কেন? আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে ঝুঁকে নিচে পড়ে থাকা স্টিলের বক্সটা হাতে তুলে নেয়। শামিন বলতে থাকে, কি হলো? কি করছো? আলো হাতের বক্সটার দিকে তাকিয়ে বলে, এটা কি? ওটার মধ্যে তোমার গয়না। আলো বক্সটার দিকে তাকিয়ে আছে। শামিন বিরক্ত হয়ে বসে থাকে। আর চোখে আলোকে দেখে বিড়বিড় করে বলে, আমার সুখ দেখতে পারে না এই ভদ্র মহিলা। আলো শামিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বিড়বিড় করে কি বলছেন? তোমাকে গালাগাল দিচ্ছি।
এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দিলে তাই। বক্সটা আলমারিতে তুলে রেখে গম্ভীর কণ্ঠে আলো বলে ওঠে। তা কি এমন স্বপ্ন দেখছিলেন আপনি যে সেটা ভেঙে যাওয়াতে আমাকে এত কথা শোনাচ্ছেন? গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে শামিন। হাই তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, ট্রফির গায়ে অধিনায়ক চুমু খেতে যাচ্ছিল, এটাই দেখেছি। তুমি চুমুটা আর খেতে দিলে না তাকে। কত অমানবিক তুমি, ভালো কিছু তোমার সহ্য হয় না। কথাটা বলে শামিন হেলে দুলে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। কি আজব এই লোক, বাংলাদেশ সেদিন ম্যাচ হেরে বাড়ি ফিরেছে আর সে এখনো ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে। ভাবি আসবো? সিতারা খালা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সিতারা খালা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, আপনি তো গোসল করেননি, গোসল করে নিচে আইসেন ভাবি। মেজু ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। তার বাপের বাড়ি থেকে লোক এসেছে আপনাকে দেখবে। আলো তৎক্ষণাৎ বলে। চলো, আমি ফ্রেশ হয়েছি। সিতারা খালা অবাক হয়ে বলে। গোসল করবেন না? আলো বিরক্ত হয়ে বলে। গোসল করানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন সকাল সকাল? পরক্ষণেই সিতারা খালার কথার অর্থ ধরতে পেরে আলো তেতে ওঠে। চলো নিচে চলো, বেশি কথা বলবে না। মুখ অন্ধকার করে চলে যায়। বড় ভাইজানে কোন মেয়েকে এনেছে সেই ভালো জানে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। নিস্তলার লিভিং রুমে ঋতুর বাবা নফাজ্জল করিম বসে আছে। সে একটা কাজে শহরে এসেছিল, তাই মেয়ের বাড়িতে এসেছে। আলো নিচে নেমে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। ঋতু উঠে দাঁড়িয়ে আলোকে বলে, ভাবি, আমার বাবা। আলো মুখ হাসি হাসি করে বিনয়ী ভঙ্গিতে সালাম দেয়। মোফাজ্জল করিম সালামের জবাব দিয়ে আলোকে বলে, মা বসো। আলো জি বলে বসে পড়ে। তোমাকে মৃত্যুর মায়ের দেখার খুব শখ ছিল মা। ইয়াসারার বাবার জন্য কত প্রস্তাব দেখিয়েছে আমাদের এলাকায়। ইয়াসারার বাবাকে রাজি করাতে পারেনি কখনোই। তার মৃত্যুর মা খুবই আগ্রহী ইয়াসারের বউ দেখার জন্য, কিন্তু কপাল বরাবরের মতোই অসুস্থতা তাই আসতে পারেনি, কখনোই আসবেও না। আলো চুপ করে থেকে বলে, বাড়িতে গিয়ে ঋতুকে ভিডিও কল দিবেন, আমি ওনার সাথে কথা বলবো চাচা। মোফাজ্জল করিম খুশি হয়। বড়লোকের বউ ভেবেছিল কথাবার্তায় অহংকারী হবে। আলোকে যথেষ্ট বিনয়ী মনে হচ্ছে। সে তার পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে আলোর দিকে ধরে বলে, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। গরিব মানুষ তো, স্থান উপহার দেওয়ার মতো সামর্থ্য তো নেই। আলো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মুহূর্তেই কাটিয়ে নিয়ে বলে, আমি খুব খুশি হয়েছি চাচা, আমি শাড়ি খুব পছন্দ করি। খাবার টেবিলে মোফাজ্জল করিমকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াই আলো। ঋতু যথেষ্ট স্বস্তি পাচ্ছে আলোর এমন স্বাভাবিক আচরণে। এখন ভাইয়াকে পুরোপুরি মেনে নিলেই হয়। ঋতু তাহলে অনেক বড় চিন্তা থেকে মুক্তি পাবেন। স্বামীন এখনো নিচে নামেনি। শেভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় মটকা মেরে পড়েছিল। আজ নতুন হাই স্কুল নির্মাণের প্রকল্প সংক্রান্ত ঝামেলা সামলাতে হবে, অথচ শরীরটা অলস হয়ে পড়ে আছে। নিচে নাস্তা করতে পর্যন্ত যায়নি। আলো সেই কখন নিচে গিয়েছে, এখনো ফেরেনি। নিশ্চয়ই এখনো খাচ্ছে। অনেক খায় এই মেয়ে, কিন্তু ওর ওজন এত কম কেন? খাবারগুলো কোথায় যায়? কিছুক্ষণ বসে থেকে স্বামীর বারান্দায় চলে যায়। বারান্দায় হাঁটাহাঁটি করে অলসতা কাটাবে সে। ঘরে ঢুকে আলো হাতের শাড়ির প্যাকেটটা আলমারিতে তুলে রাখতে যাবে, তখনই পেছন থেকে ঋতু বলে ওঠে, ভাবি। আলো ঘুরে তাকায়। ঋতু এগিয়ে গিয়ে বলে, একটা আবদার করব? আলো অবাক হয়ে বলে, কি আবদার? যদি কিছু মনে না করো, বাবা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা একটু পরবে। বাবা দেখে গেলে খুব আনন্দিত হতো। শাড়িটার দাম 1500 টাকা। বাবা আসলে হীনমন্যতায় ভুগছে এত কম দামি শাড়ি দিয়ে। কি বলো তো, মাকে সপ্তাহের যে ইঞ্জেকশনটা দিতে হয় তার দামই 1500 টাকা। আলো কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি গিয়ে চাচার সাথে গল্প করো, আমি শাড়িটা পরে আসছি।
ঋতু কৃতজ্ঞ চোখে আলোকে দেখে চলে যায়। আলো এদিক ওদিক তাকিয়ে শাড়িটা বের করে ওয়াশরুমে ঢোকে। সকালের রোদ পেয়ে স্বামীনের অলসতা কেটে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বাগানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দোতলার বারান্দা থেকে পোনা চাচাকে ডেকে বাগানের ফুল গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে বলে ঘরে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিজিয়ে রাখা। আছিয়া এখনো ফেরেনি। নিজেই খাচ্ছে, স্বামী নাস্তা করুক বা না করুক তাতে তার কি? সুযোগ দিয়েছে, এটাই তো অনেক। জগৎ উদ্ধার করে দিয়েছে মহারানী। বিড়বিড় করে বলে স্বামীন আলমারি থেকে নতুন একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে সে স্তম্ভিত হয়ে যায়। আলো তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। স্বামীনও কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ঠিক করে আলো রেগে মেগে বেরিয়ে এসে স্বামীনকে বলে, কমন সেন্স নেই কেন? তুমি দরজায় সিটকিনি লাগিয়ে নিতে পারোনি? সিটকিনি কেন থাকে দরজায়? আলো ক্ষেপে যায়। সিটকিনিটা যে কাল লাথি মেরে ভেঙে ফেলেছিলেন সেটা কি ঠিক করেছিলেন? দরজা ঠিকভাবে লাগানো যাচ্ছে না। স্বামীন থতমত খায়। তাই তো, সেটা তো ঠিক করাই হয়নি। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, সিটকিনির ব্যাপারে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি এই শহরের মেয়র, একটা মাথায় কত কিছু মনে রাখবো। আলো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, নিজের ভুলের দোষ আমার ঘাড়ে দেবেন না। সকালে ওয়াশরুমে গিয়ে দেখেননি সিটকিনিতে সমস্যা তখন ছিল তো না, ঠিক ছিল। আলগা হয়ে যাচ্ছিল। হয়েছে, নাও স্টপ। চেঁচিয়ে কথা বলবে না। সবাইকে জানিয়ে দিও না আমি তোমাকে শাড়ি চেঞ্জ করার সময় দেখে নিয়েছি। আলোর গায়ে আগুন ধরে যায় কথাটি শুনে। আলোর অগ্নিমূর্তি দেখে স্বামীন ভয় পেয়ে বলে, কিছু দেখিনি আমি, কিছু না। আমি বলতে চেয়েছি, চেঁচিয়ে এসব বললে মানুষ অমন ভাববে। প্লিজ রাগ করো না। আপনি সাংঘাতিক লোক। আপনাকে যদু মধু ভাবলে ভুল হবে। আলো ঠান্ডা গলায় বলে। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, আপনার আচরণ দেখেই মনেই হয় না আপনার বয়স 32 বছর। কেন, কি আচরণ করি আমি? আলো কিছু না বলে চলে যেতে নিলেই স্বামীন খপ করে আলোর হাত টেনে ধরে। আলো স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন বলতে থাকে, শুধু আমাকেই দোষী করবে তুমি? তোমার জায়গায় আজ আমি ওয়াশরুমে থাকলে তুমি যদি অ্যাক্সিডেন্টলি ওভাবে ঢুকে যেতে, তাহলে তো বলতে আমি ইচ্ছে করে ওয়াশরুমের দরজা খোলা রেখেছি যাতে তুমি আমার সব কিছু দেখে নাও। আলো স্বামীনের কথায় হতভম্ব হয়ে যায়। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার স্বভাবের ভুলটা ধরিয়ে দিলাম আসিয়া, শুধু অন্যের দোষটাই দেখো তুমি। যাই হোক, আজ সত্যি আমার ভুল ছিল। ওয়াশরুমে ঢোকার আগে নক করে বলা উচিত ছিল। শুনছেন, কেউ কি ওয়াশরুমে আছেন? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে স্বামীন। আলো কিছু বলতে নেয়। স্বামীন আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবি হাতে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোফাজ্জল করিমের কাছে যায়। নাস্তা সেরে কিছুক্ষণ মোফাজ্জল করিমের সাথে কথা বলে স্বামীন রুমের দিকে পা বাড়ায়। বাইরে যাওয়ার আগে একটু বউয়ের মুখ দেখবে না? কিন্তু সমস্যা হচ্ছে ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ি থেকে বেরোনোর আগে ঝগড়া করতে চায় না। ঘরে ঢুকে চুপচাপ নিজের টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ বের করে কিছুক্ষণ কিছু একটা দেখে। আলো বিছানায় চুপচাপ বসেছিল। স্বামীন আর চোখে বেশ কয়েকবার আলোকে দেখে। তারপর আয়নার সামনে গিয়ে গায়ে পারফিউম মাখতে থাকে। কিছুক্ষণ পর স্বামীনকে অবাক করে দিয়ে আলো বলে ওঠে, সরি। স্বামীন অবাক এবং অবাক হয়ে যায় আলোর মুখে সরি শব্দটা শুনে। সে অবাক চোখে আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, তখন ওভাবে আপনাকে ব্লেম করা ঠিক হয়নি। দোষ আসলে কারো ছিল না। স্বামীন আনন্দিত হয়ে যায় তার ছোগরুটে বউয়ের এমন নমনীয় রূপ দেখে, কিন্তু সে কণ্ঠ গম্ভীর রেখে বলে, ইটস ওকে। আলো চুপচাপ বসে থাকে। কথা আগে বাড়াতেই স্বামীন গলা খাকারি দিয়ে বলে, আমার বইয়ের লিস্টটা দিও, আনিয়ে দিব। সেমিস্টার ড্রপ দেওয়ার তো কোনো মানে হয় না। সবাই বলবে স্বামী ইয়াসার মির্জার বউ ফেলু, আদু ভাইয়ের ছোট বোন আদুরি আপা। এটা কিভাবে মানা যায়? আলো চুপচাপ। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান না আলো। দুর্ঘটনা সবার সাথেই হয়, তাই বলে বারবার হতেই থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলো নিশ্চুপ। স্বামীন কয়েক মুহূর্ত আলোকে দেখে তার মুখোমুখি বসে। তারপর মৃদু স্বরে বলে,
লাইফে নেগেটিভ ঘটনা ঘটতেই থাকবে আলো। জীবনের একটা অংশ সেসব। আমরা এড়িয়ে যেতে পারবো না। না, আমাদের সেই ক্ষমতা আছে। যেটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হলো ওই সকল নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থেকে পজিটিভ কিছু বের করে নিজেকে স্বস্তি দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলো স্বামীনের দিকে মুখ তুলে তাকায়, অস্ফুট স্বরে বলে, অ্যাসিড অ্যাটাকের মধ্যে কি পজিটিভ ছিল? পজিটিভ ছিল না, ভাবতে হবে। অ্যাসিড তোমার মুখে পড়েনি, গায়ে লেগেছে মাত্র, এটাই পজিটিভ কিছু। ঠিক যেমন আমার সেদিন বিয়ে হয়েছিল, রেপ তো হয়নি, তেমন পজিটিভ কিছু। স্বামীনের মাথায় প্রচণ্ড রাগ উঠে গেলেও সে চেহারায় তা প্রকাশ করে না। ম্ল্যান হেসে আলোর একটা গালে হাত রেখে মৃদু স্বরে বলে, না, কেউ আমার লাইফে শত্রু হিসেবে এসে তোমার জীবনটা আলোকিত করে দিয়েছে, তেমন পজিটিভ কিছু। আলো চুপ করে থাকে। স্বামীর গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আলো বসে বসে ভাবে এই মাত্র সে স্বামীনের মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলেছে। এই লোকটা কোনো রিয়্যাক্ট করলো না কেন? ডক্টর রুবি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ শামিন, বলো। আন্টি, সেদিন সাইকিয়াট্রিস্টের কথা বলেছিলেন, ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি ব্যবস্থা করবেন? কেন নয়, তবে বলো তো কি হয়েছে? তেমন কিছু না আন্টি, আপনি যেরকম বলেছিলেন তেমন আচরণ করছে, গুটিয়ে থাকছে। সময় দাও ওকে, হয়তো সেরে উঠবে। না, আপনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আলোকে নিয়ে ওনার বাসায় যেতে চাই, চেম্বারে নয়। আমার বউ যদি জানতে পারে তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আমি, তাহলে আমার নতুন সংসারে আগুন লেগে যাবে। ওই মেয়েকে আপনি চিনেন না আন্টি, খুব আত্ম অহংকারী। সাইজে অতটুকু হলে কি হবে, ওর আকাশ ছোঁয়া আত্মসম্মান। রুবি হাসতে থাকে স্বামীনের কথায়, তারপর বলে, ঠিক আছে, তেমনটাই হবে। আর ভালো কথা, সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো। আলোর পাসপোর্ট করা হয়েছে? বলতে পারছি না আন্টি। আচ্ছা, ব্যবস্থা করো, আমাকে তোমাদের সুবিধা মতো জানিও, আমি আবার কথা বলবো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাত্র গোসল সেরেছে সে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে, গায়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ঈশিতা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখন বুঝতে পারছি ভাবি, ভাইয়া কেন তোমার জন্য পাগল হয়েছে। আলো কিছু না বলে চুপচাপ বসে পড়ে চেয়ার টেনে। ঈশিতা বলতে থাকে, এত সুন্দরী হয়েও তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, বেশ অবাক লাগে। আলোর চোখে মুখে ফ্যাকাশে হয়ে যায়। সে প্রসঙ্গ পাল্টাতে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। খাবে না তুমি? ঋতু মাথা নাড়িয়ে বলে। ভাইয়া আসুক, আমি ভাইয়ার সাথে খাবো। আলো অবাক হয়ে বলে, প্রেগনেন্ট তুমি? বেলা 2:30টার কাছাকাছি এখনো বসে আছো? ভাইয়া একা একা খেতে পারেন না। তাই বলে প্রেগনেন্ট অবস্থায় অনিয়ম? তুমি তো প্রেগনেন্ট না, তুমি অপেক্ষা করো, ভাইয়া আসলে খাও ভাবি। ঈশিতা খেতে খেতে বলে। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা হাত ধুয়ে উঠে পড়ে, আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে, সকাল থেকে কিছু খাইনি, তাই আমি জলদি জলদি খেয়ে নিলাম, নয়তো আমি অপেক্ষা করতাম। এখন তোমরা দুই ভাবি মিলে ডিসাইড করো কে অপেক্ষা করবে। দেখো, সাফ সাফ বলে দিলাম, একজনকে অপেক্ষা করতেই হবে। আলো ঈশিতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দোতলায় চলে যায়। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বলে, এতে কাজ হবে? স্বামীর পাশে বসে খেলে কি স্বামীর প্রতি ভালোবাসা জন্মায়? না, অভ্যাস জন্মায়, অভ্যাস থেকে কখনো কখনো ভালোবাসা জন্মায়। ঈশিতা কথাটি বলে দোতলায় চলে যায়। ঋতু বসে খেতে থাকে। অতি সতর্কতার সাথে দরজা ঠেলে ভেতরে ঢোকে স্বামীন। ওই মেয়েটার অন্যকে যেভাবে দোষারোপ করার স্বভাব, আবার কি নাকি বলে বসে। এভাবে হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে ঢুকছেন কেন? কি লুট করতে চান? ঘরে ঢুকে আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে স্বামীন ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। আলোর সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকে সে। এক মনে একটা বইয়ে মুখ গুজে বসে আছে আলো। কিছুক্ষণ উসখুস করে বলে ওঠে, সিট কিনি ঠিক করে দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ।
তৎক্ষণাৎ এক শব্দে জবাব দিয়ে দেয় আলো। শামিন এখন কি বলবে কিছু বুঝতে পারছে না। মেয়েটা নিচে থেকে দুটো কথা বলে না, যেটুকু বলে তা শামিনের হৃদয় পোড়াতে। কিছুক্ষণ চুপ করে থেকে শামিন আবারও বলে, আবার সিটকিনিতে ঝামেলা হলে বলবে। আলো অবাক হয়ে বই থেকে মুখ তুলে শামিনের দিকে তাকায়। সিটকেনি নিয়ে পড়েছেন কেন? শামিন থতমত খেয়ে যায়। আলো বই সরিয়ে রেখে বিছানা থেকে নামতে নামতে বলে, হাত মুখ ধুয়ে আসুন।